ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমরা খেলছি জলপাইগুড়ির মালবাজারের সায়ক বোসের সঙ্গে। আমি ভেবেছিলাম আজকে তোমাদেরকে হারিয়ে দেবো সাজগোজে, কিন্তু তোমরা যেরকম সেজে গুজে এসেছো আমি হেরে গেলাম আবার। দারুণ লাগছে, ভালো লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এসে বাবাকে যা দেখলাম, এই যে একটা কালকে একরকম চেহারা দেখেছিলাম, আজকে একদম অন্যরকম চেহারা। আসলে গতকাল নাচের ব্যাপারে একটা কথা হচ্ছিল মনে হয়, হ্যাঁ একটা কমিটমেন্ট ছিল, তো তাই জন্য বাবা নাচতে যাতে সুবিধা হয়। হ্যাঁ একদম। তবে এইরকম হোমওয়ার্ক করা লোকের সঙ্গে আমি পারি। আমি গতকালই বলেছিলাম আমি কোনো হোমওয়ার্ক করিনি, আমি পুজোর প্রসেশন বেরোতো ওখানে নাচতাম, যেটা দুর্গাপূজার প্রসেশনে যেরকম অ্যাজ ইউজুয়াল সবাই নাচে ওইভাবে আমি নাচতাম। কিন্তু মিলিয়ে দেবো, হ্যাঁ মিলিয়ে দেবো। জীবনের খেলাটা যখন এরকম করে মিলিয়ে দিয়েছি তাহলে তখন নাচের তালেও মিলিয়ে দেবো। একদম রাইট রাইট রাইট। বাহ, এইরকম বাবার সঙ্গে থাকলে অনেক হিমালয় পেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই জায়গাতে একটা কথা বলতে চাইবো, বাবার এই একটা দিক আছে, আরেকটা দিকও আছে, যেটা হচ্ছে বাবারা না একটু জেনারেলি এক্সপ্রেস করতে পারেন, এক্সপ্রেসিভ হয় না। মা যেটা হয়তো চোখের জলে বুঝিয়ে দিচ্ছে যে মার ভেতরে খুব কষ্ট হচ্ছে। যখন আমি প্রথমবার বাড়ি থেকে দূরে হায়দ্রাবাদে যাচ্ছিলাম, সেই যে বাবার ভেতরের বেদনাটা, সেটা আমি বুঝতে পারছিলাম। কি হয়েছিল? বাবা ঠিক আমার সাথে বেশি কথা বলছে না, হ্যাঁ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমি বুঝতে পারছি হয়তো কথা বলতে গেলে চোখের জল চলে আসবে, কিন্তু আমার সামনে সেই জলটা সে ফেলতে চাইছে না, কারণ সে চাইছে যাতে আমিও আরো বেশি স্ট্রং হই। কিরকম খুব কষ্ট হয়েছিল যখন চলে যাচ্ছিল? মানে ফার্স্ট টাইম যখন ও হায়দ্রাবাদে ওর পোস্টিং, তো ওকে আমরা ছাড়তে এনজিপিতে গিয়েছিলাম। ও যখন মানে ট্রেনে উঠলো, মানে মনে হচ্ছিল যে কি বলবো, ফাঁকা হয়ে যাচ্ছিল, ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, আমরা দুজন দৌড়চ্ছি যতক্ষণ পর্যন্ত মানে দেখা যায় আর কি। এই যে এখন আমরা চলে যাব, ছেলে আবার কি খাবে না খাবে, কখন আসবে, এই হলো ব্যাপার। মায়েরা প্রথম যেটা ভাবেন সেটা হচ্ছে যে ছেলেটা কি খাবে। তুমি কি এখানে নিজে রান্না করো? হ্যাঁ, এখানে কখনো কখনো নিজে রান্না করতে হয়, স্পেশালি শনিবার এবং রবিবার তো আমি নিজেই রান্না করি। বেশ, তোমার যে দ্বিতীয় ইচ্ছেটা সেটা আরেকবার আজকে নতুন দিন জেনে নি। দ্বিতীয় ইচ্ছেটা হলো বাবার জন্য, সেটা হলো আইপিএল এর যে খেলা হয়, তো সেটা আমরা ইডেন গার্ডেন্সের ভিভিআইপি বক্সে বসে দেখব, এবং সেটা কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখব। আগে তোমাকে উত্তর দিতে হবে। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা এইখানে আসবে না, এটা কিন্তু আমরা চোখের সামনে দেখব। একটা খাবারের প্রিপারেশন দেখতে দেখতে আমরা সেটা বুঝে নিয়ে জেনে নিয়ে তারপরে প্রশ্নটা করব। তুমি এসো আমার সঙ্গে, মা বাবা থাক এখানে, এসো। আমরা শেফ রিজুর কাছ থেকে আমরা জেনে নেব ও আমাদের কোন রান্না দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে, খুব মন দিয়ে দেখবে। এর ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসবে। আজকে আমি বানাচ্ছি একটা চিকেন হ্যামবার্গার। বাহ! তো চিকেন হ্যামবার্গার বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগছে সেগুলো সব তোমার সামনে রয়েছে। এর জন্য লাগছে আমাদের চিকেন কিমা, আদা রসুন পেস্ট, ডিম, লেবুর রস, নুন, হোয়াইট পেপার পাউডার, ঠিক আছে, একটু বাটার, এখানে একটু মেয়োনিজ রয়েছে, একটা ছোট্ট মাস্টার্ডের বোতল রয়েছে, মানে কাসুন্দির আর কি, এবং কিছু রয়েছে গ্রিন একদম লেটুস। এটাকে বলা হয় প্যাটি। বার্গারের যে বানটা কাটা রয়েছে স্যার, এটাকে একটুখানি জাস্ট সেঁকে নিচ্ছে। বাহ! তাতে কি হবে, এর যে মানে ব্রেডের যে হার্ডনেস থাকে না, সেটা একটু সফট হয়ে যাবে। আমরা এই যে বার্গারটা বানাচ্ছি, এই বার্গারটাকে একটু সফট করার জন্য এর মধ্যে একটুখানি মাস্টার্ড মেয়ো দেবো, তার সাথে একটুখানি কাসুন দিয়ে দিচ্ছি। এটা ইংলিশ মাস্টার্ডও দেওয়া যেতে পারে, আবার মাঝে মাঝে ফ্রেঞ্চ মাস্টার্ডও দেওয়া যেতে পারে। এটাকে বলি আমরা বার্গার বানের আর কি বেসটা। তো বেসের মধ্যে আমরা একটুখানি মাস্টার্ড মেয়ো লাগিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমরা বেস করে দিলাম। বেস করে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিচ্ছি লেটুসের পাতা।
দিয়েছে, এটাকে আমরা বলি ক্যাপ। এই ক্যাপটা এর উপরে বসিয়ে দিলাম এবং এটা রেডি হয়ে গেল আমার চিকেন হ্যামবার্গার। বাহ, সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, দোতলা। বেশ, ধন্যবাদ রিজু, ধন্যবাদ, sir, thank you. ধন্যবাদ। সায়ক, এই যে এটা শুধু এর ওপর শোভা পাচ্ছে, এটা ভালো দেখাচ্ছে না। এটা তুমি একটু একটা কামড়ে দেখো। কেমন লাগছে? খুব সুন্দর এবং অনেক জায়গাতে খেয়েছি, বাট এত সুন্দর এত টেস্টি খাইনি। তাই তো? সত্যি। এবার প্রশ্নর আগে ছিল বলে এক কামড় দিলাম, প্রশ্নটা হয়ে গেলে আমি আরো একটা কামড় দিতাম। তাই নাকি? তো সঙ্গে নিয়ে চলো, না কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে হ্যামবার্গার বলা হয় এটাকে, এই নামটা কি করে তৈরি হলো? হ্যামবার্গারই বলা হলো কেন? অনেক খাবার অনেক জায়গার নাম দিয়ে হয়, তো এই খাবারটা প্রথম যেই জায়গাতে শুরু হয় সেই জায়গাটার নাম এটা হ্যামবার্গার। এটা আমার মাথায় কথাটা আসছে, কিন্তু জানি না এটা ভুল কি ঠিক। একটু চিন্তা করতে হবে এই ব্যাপারটাতে। চিন্তা করো। এটা কি তোমার ভাই জানে? ও তো এইসব হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছে। তুমি বোধহয় জানো না? যদি চাও বাবা মার কাছ থেকে সাহায্য পেতে পারো। হ্যামবার্গার অবধি আমরা কোনোদিন পৌঁছতে পারিনি। তোমাদের এগিয়ে দিয়েছেন হ্যামবার্গার অবধি, কিন্তু নিজেরা পৌঁছননি কখনো, জানোনি। ইউরোপিয়ান কান্ট্রিজের একটা কান্ট্রি, তো এবার এটা ইউকের। ইউরোপ তো অনেক বড়। নটিংহ্যাম থেকে হ্যামবার্গার, নটিংহ্যাম। তুমি জানাচ্ছ নটিংহ্যাম থেকেই হ্যামবার্গার শব্দটার উৎপত্তি বা তৈরি হয়েছে, ওই কারণেই। এবারে আমি তোমাকে একটু চেষ্টা করি বলবার। তুমি অনেক দিকে খুঁজলে, ইউরোপেও গেলে, কিন্তু আসল জায়গাটা ছেড়ে চলে এলে। কারণ ইউরোপে গেলে তো ঢুকতে হবে। জার্মানি একটা দেশ, তুমি জানো, সেখানে একটা শহর আছে হ্যামবার্গ বা হামবুর্গ, সেই থেকেই হ্যামবার্গার। যদি কোথাও জার্মানিও বলতে পারতে তাহলেও একটা চেষ্টা করা যেত। নটিংহ্যাম অন্য জায়গা। আমরা কি উত্তরটা ঠিক দিলাম? একদম স্যার, এটাই উত্তর স্যার। বাহ, তাই তুমি যে উত্তরটা দিয়েছো, দুঃখের সঙ্গে জানাচ্ছি সেটা ভুল হয়েছে। তাহলে আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। মন দিয়ে দেখো। আমার দাদুর নাম লক্ষ্মীনারায়ণ ঘোষ, আমার বাবার নাম প্রদীপ কুমার ঘোষ। চিরুনিটা কোথায় গেল? আমাকে চুল আছে যে আমি চিরুনি দিয়ে চুল আসরাবো? আমি জানি এটা কার কাজ। পেন্সিল বক্সটা কোথায় গেল? জানি না, নিশ্চয়ই তুই নিয়েছিস। আমার ফোনটা কোথায় গেল? আমি পচা মোবাইল নিই না। রান্নাঘরে একটা লাইটার নেই? গ্যাস লাইটার কি আমি নিয়েছি নাকি? এটা নিশ্চয়ই। একটু যে শান্তি করে খাবো তার কি উপায় আছে? জানি কার কাজ আমি। বলো তো আমার নাম কি? সাহেব ঘোষ। এ কি ঘোষ বাড়ির ছেলে? আমার দাদুর নাম লক্ষ্মীনারায়ণ ঘোষ, আমার বাবার নাম প্রদীপ কুমার ঘোষ। ও জিজ্ঞেস করেছে তোমাকে নামটা কি আমার। এক সেকেন্ড, আমি জাস্ট রিভাইন্ড করছি। চিরুনিটা কোথায় গেল? আমার পেন্সিল বক্সটা কোথায় গেল? নিশ্চয়ই তুই নিয়েছিস। আমার ফোনটা কোথায় গেল? রান্নাঘরে একটা লাইটার নেই? জানি কার কাজ আমি। পুরো দৃশ্যটা থেকে একটা নাম বেরোবে। ওর মার চিরুনি হারিয়ে গেছে, একজনের গ্যাস লাইটার পাওয়া যাচ্ছে না, একজনের পেন্সিল বক্স পাওয়া যাচ্ছে না, সবাই ওকে বলছে তুই নিয়েছিস, আর ও বলছে
কি যে করো তোমরা, আমাকেই দোষ দাও। তাহলে ওর নাম কি? মা যদি জানে মার কাছ থেকে সাহায্য নিতে পারো। সব দোষারোপ ওর উপরেই যাচ্ছে, তো সেটাকে বাংলা শব্দে কি বলা যায়, সেটাই হচ্ছে ওর নাম। এটা না পারলে যে খেলাটা শেষ হয়ে যাবে। না না, এটা নন্দঘোষ। 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 নন্দঘোষ, নন্দঘোষ। যত ঘোষ নন্দঘোষ। যত দোষ। নন্দঘোষ। তাহলে কি এই উত্তরটা নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখে নি তুমি ঠিক উত্তর বললে নাকি ভুল উত্তর বললে। আমার নাম নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ। তুমি একেবারে ঠিক উত্তরই শেষমেশ দিলে। কিন্তু একটা সাপোর্ট চলে গেছে, মা মনে করেছেন তোমার সঙ্গে। ঠিক আছে, তোমার একটা সাপোর্ট পড়ে আছে। সেকেন্ড লেভেলের লাস্ট কোয়েশ্চেনটা পড়ে আছে, ভালো করে শোনো। মন শান্ত হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে দুটো প্রশ্নই খুব সহজই ছিল, মাথার ইয়েটা মানে ইন্টেলেক্টটা চলে গেছে আস্তে আস্তে। জীবনের সঙ্গে ঘোরাফেরা কম হচ্ছে। বান্ধবী আছে? আছে নাকি? কেন হ্যাঁ আছে। আছে বান্ধবী, তাই তুমি এত নার্ভাস। কোথায় সে? ওই ভাইয়ের পাশে যে বসে আছে, আমার বাবার বন্ধুর। তাই নাকি? আমার ফ্যামিলি ফ্রেন্ড, তার মেয়ে। বাহ বাহ বাহ। হ্যাঁ, তোমার নামটা কি? সায়নী ধর। এই যে তোমার সারনেম ধর, এই কারণেই কি ধরলো তোমায়? হতে পারে। তা একটু ওকে সাহস দাও, ওখান থেকে এমন ভাবে কিছু একটা। তুমি বেস্ট অফ লাক বলে দাও আমাকে। ও বেস্ট অফ লাক। এইভাবে একদিন তোমাকে সঙ্গিনী করব যে কোনোদিন তোমাকে। তোমাদের দুজনের জুটিটা খুব জমুক, তোমাকে এবার উত্তরটা দিতেই হবে। এটা হচ্ছে সেকেন্ড লেভেল। থার্ড কোয়েশ্চেনটা দেখে নি, ভালো করে দেখো। আমরা জিজ্ঞেস করছি, এই যে দেখালাম ছবিটা, এই ছবিটা দেখে একটা সিনেমার নাম মনে আসা উচিত। এই সিনেমাটার নাম কি? এটা আমি দেখেছি, পোস্টারটা। সিনেমাটা দেখেছো না? পোস্টার পোস্টারটা আমি দেখেছি। দেখেছো? হ্যাঁ নিশ্চয়ই দেখেছো, আমরা সবাই দেখেছি। পোস্টারটা আমি কোথাও দেখেছি। এটা যে ছবি, সেই ছবির কাহিনী সত্যজিৎ রায়ের, এবং তার পুত্র সন্দীপ রায় নির্দেশনা করেছিল, এবং ডিসেম্বর মাসে এসেছিল, চলেছিল অনেক দিন। আমি বাবার থেকে হেল্প নিইনি এটাতে। জিজ্ঞেস করো। বাবার ইচ্ছেটা পূর্ণ হবে, কাজেই। আমার মনে হয় যে বাদশাহী আংটি, দেখে মনে হচ্ছে বাদশাহী আংটি। বাবা বলছেন বাদশাহী আংটি। তুমি কি বাবার এই উত্তরটা নিচ্ছ? হ্যাঁ। তুমি জানাচ্ছ বাবার সাহায্য নিয়ে এটা বাদশাহী আংটি এই ছবির নাম। যদি এটা ভুল হয় তাহলে খেলাটা আমাদের ছেড়ে যেতে হবে। আমরা উত্তরটা নিচ্ছি এবং দেখে নিচ্ছি তুমি ঠিক বললে না ভুল বললে। আংটির কি কোনো ইতিহাস আছে? হ্যাঁ, আংটির বয়স প্রায় 300 বছরের চেয়েও বেশি। তুমি যে উত্তরটা দিয়েছো বাবার সাহায্য নিয়ে, সেটা একেবারে ঠিকই হয়েছে। তো এই যাত্রায় মা বাবার জন্য তুমি যেটা চেয়েছো সেটা মা বাবার হাত ধরেই অর্জন করেছো, কিন্তু তুমি পার্টিসিপেট করেছো খেলাটায়। কিন্তু তা সত্ত্বেও বলবো তুমি তোমার মা বাবার ইচ্ছে পূরণ করেছো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি। কেমন লাগছে এখন? দারুণ। এটা আপনারা যখন মাঠে দেখবেন, আগে আপনাদের কলকাতায় আসতে হবে মালবাজার থেকে, এবং একটা বিশেষ গাড়িতে করে যেতে হবে। সেই গাড়িটা হচ্ছে মেরু ক্যাব বলি আমরা। কিভাবে মেরু ক্যাবে করে তুমি যাবে, সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। তোমার স্মার্টফোনে যেতে হবে। ওখানে প্লে স্টোরে ঢুকবে, ওখান থেকে
মেরু ক্যাব অ্যাপস ডাউনলোড করবে, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে তোমার সামনে মেরু ক্যাব। সেই মেরু ক্যাবের 6টা ভাউচার আছে, সেই ভাউচারগুলো তোমাকে দিচ্ছি। আমরা 3rd লেভেলে পৌঁছে গেছি। তোমার কাছে একবার জেনে নিই, তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছেটা আমরা কখনো মানে মা বাবা বা আমিও কখনো ফ্লাইটে চড়িনি, তো সেই জায়গাতে আমি চাইবো আমি, মা, বাবা এবং ভাই 4জনই আমরা যাতে ফ্লাইটে করে যেতে পারি কোথাও, সেটা কলকাতা থেকে বাগডোগরাই হোক না কেন বা অন্য কোনো জায়গায় হোক না, যাই হোক না কেন, বিমানে চড়ে পাশাপাশি হ্যাঁ একসাথে সবাই উপভোগ করতে চাই। আকাশ পথে যেতে চাও, হ্যাঁ তাই তো? একদম। দেখা যাক তোমার এই আকাশ যাত্রা, বিমান যাত্রা, সেটা তুমি পেরে উঠছো কি উঠছো না। 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো। দেখেছো ছবিটা ভালো করে? এই যে ক্রিকেট খেলার দৃশ্যটা আমরা দেখলাম বা খেলাটা হচ্ছিল দেখলাম, সেই খেলার মধ্যে একটা গোলমাল ঘটেছে। গোলমালটা কি ধরতে পেরেছো? দাঁড়াও, তুমি একেবারে নিশ্চিত তো? বলো, উত্তর দাও। আম্পায়ার নো বল ডেকেছিল, লাস্টে শুনলাম। তো নো বলটা জেনারেলি এইভাবে ডাকে, নো বলটা ও এইভাবে জেনারেলি ওভার দেয়, মানে এন্ড অফ দি ওভার বলে এইভাবে, আর নো বলটা এইভাবে দেয়, বাট ও বলছিল নো বল, তো ওটা ঠিক না। আম্পায়ারের সাইনটা ভুল ছিল, ভঙ্গিমাটা ভুল ছিল দেখানো। ঠিক আছে, তোমার উত্তরটা নিলাম, দেখে নি। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। দেবুদা, আমি শুনেছি, আমি পড়েছি, আমি জেনেছি যে আপনি থিয়েটার জগতে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আপনি যদি একবার একটুখানি আমাদেরকে দেখান। আমি বলতে চাইছি, বাবা যেটা বলতে চাইছে সেটা হলো, বাবা মা দুজনেই টিপস চাইছে আপনার কাছ থেকে, যে যদি সিরিয়ালে আমাদের আজকে শো দেখে যদি একটা কোনো কল পায় তাহলে কি করে করবে। কিন্তু তার আগে আমি একটা সিচুয়েশন দেব, আপনি আপনার স্ত্রী দুজনে এখানে সেটা একটু অভিনয়ের মতন করে দেখাবেন, মানে খানিকটা সামনেটা চলে আসুন। আপনাদের বিয়ে হয়েছে কতদিন আগে? 26 ইয়ার্স, 26 বছর। আর প্রেম হয়েছে তারও 3-4 বছর আগে নাকি? হ্যাঁ 28 বছর আগে। তো 28 বছর ফেলে আসুন পিছনে, মানে ছেড়ে যান। ওকে, আপনারা এখন অনেক তরুণী। প্রথম আজ আপনাদের দেখা হয়েছে, দুজনেরই দুজনকে ভালো লাগে, তারপর দুজনে দুজনকে কোনোভাবে ফাইনালি প্রেম নিবেদন করছেন। আপনি যদি একবার আমাকে দেখেন, আমি সেটাই বলছি, আপনি ওই দিকটায়, সামনের দিকটায় তাকান, ঘুরে থাকুন। আমি বলছি হ্যাঁ, এবার দূরের দিকে তাকিয়ে আছেন কারোর প্রতীক্ষায়, কেউ আসবে বলে মনে হচ্ছে। বেশ, হ্যাঁ, কিন্তু আপনার কম বয়স অনেক, হ্যাঁ, আর আপনাকে যেন দেখতে সুন্দর লাগছে এটা মাথায় রাখবেন, যেন সারা পৃথিবী আজকে আপনাকে দেখছে এরকম একটা ভাব। শুরু করুন আপনি যেরকম মনে করেন, আর তারপর আপনি আসবেন কাছে। হ্যাঁ, আপনি দেখেছেন ওকে দূরে, একটু লজ্জা নিয়ে এগোচ্ছেন। বাইরের কথা শুনবেন না, আপনাদের কাজটাই করবেন। কোথায় যেন আপনাকে দেখেছি মনে হচ্ছে।
সম্ভবত কাল রাতে স্বপ্নতে দেখেছি কি, হতে পারে। কিন্তু স্বপ্ন কি এত সত্যি হয়? আমি কাল রাতে যেটা দেখেছিলাম সেই চেহারা, সেই রূপ। আপনি কি কখনো আমাকে কোনো জায়গায় কোনোভাবে দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম, দশমীতে নাচতে। মানে আমার নাচ দেখবার জন্য আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন? ওই নাচ দেখি তো পছন্দ হয়ে গেছে। ওহো, লাভলি। আপনি কি আবার আমার এই নাচটা হ্যাঁ আজকে হ্যাঁ, দেখতে আবার যাচ্ছেন? দেখতে যাচ্ছি। ওর দিকে তাকিয়ে থাকো, মুখটা মিষ্টি। হ্যাঁ, ওকে বলুন। मेरी हंसिनी कहाँ उड़ चली, मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। বাহ, क्या बात, সুন্দর হয়েছে। দাদা সবকিছু তো করিয়ে নিলেন, আপনি কিন্তু কিছু করলেন আমি না। করতে চেয়েছিলাম, আমি একটা বাবার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম শেষমেশ নেচে টেচে আপনি ওকে যেই ধরতে যাবেন ভালো করে, তখনই আমি বাবা হিসেবে ঢুকে একটা অ্যাক্টিং করব। কিন্তু তার আগেই আপনি দর্শককে যেভাবে বাবা করলেন এবং বললেন যে যা দিয়েছি না ফাটিয়ে দিয়েছি, তারপরে দেখলাম এখানে বাবাকে ঢোকানোটা উচিত হয়। এখানে এই বাবাকে, যে বাবা ছেলের সামনে দর্শকের সামনে এত নির্মল আনন্দে নেচে উঠতে পারেন মাকে নিয়ে, তাকেই আমার সেলাম করতে ইচ্ছে। থ্যাংক ইউ ভেরি খুব মাচ। ভালো। কিন্তু তুমি ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলে যেরকম খেলেছো, থার্ড লেভেলে কিন্তু তুমি খুব কনফিডেন্ট, খুবই নিশ্চিত হয়ে প্রথম উত্তরটা দিয়েছো। কিন্তু এবারে যে প্রশ্নটা আসবে সেটা সামনে ঘটবে একটা ঘটনা, তারপর তোমাকে প্রশ্নটা করা হবে। উনি একটা মিউজিক্যাল পিস বাজাবেন এখানে, সেটা মন দিয়ে শুনবে। প্রশ্নটা কিন্তু তারপরে করব। এই যেটা শুনলে আমরা বলি প্রিলিউড, গানের প্রিলিউড। কোন বিখ্যাত গান শুরু হবে এরপর? আমার যতটা খেয়াল পড়ছে, এটা আমার একবার অ্যান্থনি যে মুভিটা ছিল, মুভিতে এক এক সে ভলে দো, দো দো সে ভলে তিন, যেটা গান হয়, যেটা ফেমাস গান, তো ওটাতে শুরুটা এই মিউজিকটা দিয়েই শুরু হয়েছে আমার যতদূর খেয়াল পড়ছে। তুমি ছবির নাম বলেছো অমর আকবর অ্যান্টনি, আর গানটা এক এক সে ভলে দো, দো দো এটা দিয়ে শুরু। আচ্ছা, গানটার কি দিয়ে শুরু? अनहोनी को होनी कर दे, होनी को अनहोनी। এটা ছিল এরকম, না 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 না, লা 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 লা, লা 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 লা, অ্যান্থনি। মিউজিকটা একবার শোনো, দেখো মনে পড়ে কিনা। होनी, अच्छा पेरे गेছি, বুঝে গেছি। अनहोनी को होनी कर दे, होनी को अनहोनी, एक जगह जब जमा हो तीनों, अमर अकबर অ্যান্থনি।
এই গানটা এরকমই ছিল। তার আগে এইটাই ছিল কি? গানটা তো ভালোই গাইলে, কিন্তু মুশকিল হচ্ছে যদি ভুল হয়, অমরও তোমাকে বাঁচাবে না। এক জায়গা জব জমা হো তিনো আমর আকবর, আকবরও বাঁচাবে না, অ্যান্টনিও বাঁচাবে না, তুমি আনহনি হয়ে যাবে। এটা মানে মিউজিকটা শুনে আমার মনে পড়েছে আমার একবার অ্যান্থনির এই গানটাই। এবার গানটার জাস্ট প্রথম লাইনটা মনে পড়ছিল না, তবে এই গানটাই। শিওর? বেশ, উত্তরটা আমরা শুনে নেব। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदी। মেরা জুতা হ্যায় জাপানি, ছবির নাম শ্রী 420, রাজ কাপুর। এই যাত্রায় উত্তরটা ভুল হলো। এই গৌতম দা এসছেন, উনি এইসব বিষয়ের একেবারে আমরা বাংলায় বলি পথিকৃৎ, সেই রকম মানুষ। তো ওনার কাছে একটু জানতে চাইবো এই ইনস্ট্রুমেন্টের সম্পর্কে একটু যদি বলেন। এটা আমাদের দেশীয় যন্ত্র নয়, এটা বিদেশি যন্ত্র। আমি যে যন্ত্রটা, যে বাজনাটা বাজাচ্ছি, এটা ইটালিতে তৈরি। এই রাজ কাপুর প্রথম ফিল্মে এইটাকে ব্যবহার করেছেন, ইন্ট্রোডিউস করেছেন। এর মিউজিক ডিরেক্টর ছিলেন শঙ্কর জয়কিশন এবং শ্রী 420 সম্ভবত 1955 সালের ছিল। প্রথম এত বড় করে জনপ্রিয়তা রাজ কাপুরের, এবং এরপরে আরও বিখ্যাত ছবি মেরা নাম জোকার, জিনা ইহা মরনা ইহা। একটু বাজান না। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ, जीना यहाँ। চোখটা এখন একটু মন খারাপ হয়ে রয়েছে। না, তেমন মন খারাপ না। মা বাবাকে ফ্লাইটে আমি নিয়ে যাবো, সেটা কোনো চাপ নেই। বাট নিশ্চয়ই নিয়ে যাবো। যাত্রায় হলো না, পরে হবে। কিন্তু তুমি যতক্ষণ খেলেছো, তোমার নিজস্ব একটা ধর্ম বজায় রেখেছো, একটা মিষ্টি হাসি রেখেছো, সঙ্গে একটা লাজুক লাজুক ভাব রেখেছো, আর মা বাবার জন্য শ্রদ্ধা রেখেছো। এই সমস্ত মিলে একটা পরিবেশ তৈরি করেছো, সেটাকে আমরা খুব এনজয় করেছি, খুব উপভোগ করেছি। ধন্যবাদ তোমায়। এসো সামনে এসো। আমাদের খেলাটা শেষ, কিন্তু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মার জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মাকে পরিয়ে দাও। আর এখানে তোমাদের তিনজনে যে এখানে খেলায় এসেছিলে, ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে, তার একটা ছবি। আমাদের সঙ্গে যিনি হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে আসছেন, তিনি দুর্গাপুরের কুহেলি চ্যাটার্জি, সঙ্গে বাবা মাকে নিয়ে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। কুহেলি চ্যাটার্জি দুর্গাপুরের, এই নামটা শুনেই আমার মনে হয়েছিল একজন বড় কাউকে দেখব, তাই আমি আপনি বলেছিলাম, স্বাগত জানিয়েছিলাম আপনি বলে। কিন্তু এখন তুমি বলছি, তোমাকে দেখে একদম। কেমন লাগছে তোমার এখানে এসে? অনেক 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 ভালো লাগছে। আমার মনে হয় টিভিতে আপনাকে যা দেখেছি আর সামনাসামনিও দেখতে পাচ্ছি, আপনার মধ্যে এমন একটা পার্সোনালিটি আছে, আপনি এমন একজন মানুষ যাকে মানে মন খুলে সমস্ত কথা বলা যায়। তাই? একদম। তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করি দাও। আমার বাবা কৌশিক চ্যাটার্জি। নমস্কার কৌশিক। আপনি কি করেন? আমি এক মাস্তুতো দাদা এসছেন, ওনারই আন্ডারে ডিএসপি সুপারভাইজারে কাজটা করি। নমস্কার, আপনার নামটা জানান আমাদের। আমার নাম সুব্রত রায়চৌধুরী। দল বেঁধে এসছেন আপনারা? আপনার সঙ্গে আর কেউ এসছে? হ্যাঁ, আমার ভাই এসছে। ভাইয়ের নাম কি? কিংশুক চ্যাটার্জি। বেশ। দুর্গাপুরে কতদিন আছো তোমরা? এই লাস্ট 3 বছর হলো। তার আগে অন্য জায়গায় থাকো? হ্যাঁ। সেটা কোথায়?
সেটা হচ্ছে কাটোয়া, মানে শহরটা কাটোয়া, ওখানে একটা ছোট্ট গ্রাম আছে ওকরসা, ওখানে থাকতাম। আজকে খুব বলতে ইচ্ছা করছে, বলো। আজকে এই জায়গায় এসে আমার তখনকার কথা খুব মনে পড়ে যাচ্ছে। ওখান থেকে যখন আসি রীতিমতো মনে অনেক কষ্ট জ্বালা নিয়ে এখানে আসতে হয়েছিল। মানে বাবা ঠিক মতো আমাদের সংসার চালাতে পারতো না, আমাদের পড়াশোনার খরচা দিতে পারতো না। তো তার জন্য লোকের কাছে টাকা ধার করে অনেক করে সংসার চালিয়েছে। তো তার জন্য লোকে বাড়ি এসে অনেক কথা শুনিয়েছে আমাদের, যে কেমন বাবা এ খাওয়াতে পারে না, এ করতে পারে না। তো সেই কথাগুলো আজ আমার খুব মনে পড়ে যাচ্ছে। আমি চাই আমার বাবা মার পাশে দাঁড়াতে, অনেক বড় কিছু করতে। আর আজকে এই হ্যাপি প্যারেন্টস ডের মাধ্যমে আমার মনে হয় আমি তাদেরকে কিছুটা জবাব দিতে পেরেছি। ভবিষ্যতেও মানে নিজের পায়ে দাঁড়িয়ে আবার আমি সেই গ্রামেই ফিরে যেতে চাই। আর যারা আমার বাবা মাকে খারাপ খারাপ কথা বলেছিল, আমাদেরকে কথা বলেছিল, তাদেরকে আমি যোগ্য জবাব দিতে চাই নিজের পায়ে দাঁড়িয়ে। এখন তুমি কি করো? আগের বছর এইচএস পাস করেছি সায়েন্স নিয়ে। বাবার খুব শখ আমি মেডিকেল লাইন নিয়ে কিছু করি, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষা দেবো সামনে, একটা পরীক্ষা অলরেডি দিয়েছি। আগের বছর আমি দিয়েছিলাম পরীক্ষাগুলো, কিন্তু পয়সার জন্য কোচিং নিতে পারিনি, বাড়িতে নিজে পড়েছিলাম, কিনে এনেছিলাম ফর্ম, কিন্তু ওই অ্যাডমিশন ফিসটা দেখার পর সেটা জমা দিইনি। এমনকি মানে তাদের টাকা শোধ দেওয়ার জন্য বাপিকে, মানে বাপির যা কিছু বেশি কিছু ছিল না, যেটুকুই ছিল সেটাও মানে বন্ধক দিতে হয়েছে, সেটা ছাড়াতেও পারেনি বাবা। তুমি যখন এই কথাগুলো বলছিলে এবং তোমার চোখ দিয়ে জল পড়ছিল, তোমাকে দেবী প্রতিমার মতো দেখতে লাগছিল। তুমি যখনই বাবার জন্য মায়ের জন্য এটা করতে চেয়েছো তখনই জবাব দেওয়া হয়ে গেছে। কিন্তু তার উপরে তোমার অনেক কাজ আছে, কারণ যে বাবা মার জন্য এতটা করতে চায় সে আসলে পৃথিবীর জন্য করতে চায়, অনেক মানুষের জন্য করতে চায়। তোমার এই চাওয়াটা নিশ্চয়ই সফল হবে। তোমার ইচ্ছেগুলো কি বাবা মার জন্য? ইচ্ছে এক হচ্ছে আমার মায়ের জন্য সোনার লোহা বাঁধানো, যেটা আগে বললাম আমি, সংসারের টানাপোড়েনের জন্য মানে বাপি মায়ের যা সোনা দানা যে কটাই ছিল সেগুলো বাপি বন্ধক দিয়ে টাকা নিয়ে আমাদের ফিজ মিটিয়েছিল, সংসারের খরচা মিটিয়েছিল। মায়ের এটা সব থেকে প্রিয় জিনিস ছিল লোহা বাঁধানোটা। তো আমি সেটা ফিরিয়ে দিতে চাই মাকে, মায়ের মুখে সেই আবার আগেকার হাসিটা আমি ফিরিয়ে দিতে চাই। সেকেন্ড ইচ্ছে হচ্ছে বাবা মার স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াই, ডাক্তার হই বা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করি। তো তার জন্য তো অনেক খরচা, কোনোভাবে যদি কিছু হেল্প নিয়ে কোনো স্কলারশিপের ব্যবস্থা করে যদি আমি মা বাবার একটু হেল্প করতে পারি সেটা। আর থার্ড ইচ্ছা হচ্ছে একটা ওয়াশিং মেশিন। আর ফোর্থ হচ্ছে দার্জিলিং ঘুরতে যাওয়া। তবে তোমার মার কিন্তু একটা লোহা বাঁধানো সোনা আছে, সেটা তুমি। তোমার ভেতরটা কঠিন, বাইরেটা সোনায় মোড়া। সেরকমই ও মেয়ে, আমি খুব গর্ব অনুভব করি ওর মতো মেয়ে মা হয়। অথচ ভেতরে একটা কিরকম শক্তি আছে, বলো। শক্তি আছে লোহার মতো। তোমাদের মাও খুব ভালো, তোমাদের বাবাও খুব ভালো। কিন্তু এই মুহূর্তে তোমাকে কতগুলো প্রশ্ন করবো। আপাতত তোমার কাছে ভুল ঠিকটা জেনে নি। আমার ধারণা তুমি ঠিকই পারবে। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা আসছে, ভালো করে দেখো, ভালো করে শোনো, তারপর উত্তর দাও। দেখো, ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। হাক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গাঁ, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রে ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। একটি বিখ্যাত রচনা। গল্পটির নাম বলতে হবে, আর বলতে হবে লেখকের নাম।
মনে পড়ছে কি? 7-8 পড়েছিলাম মনে হচ্ছে গল্পটা। গল্পটা একটু মনে আছে? একটা মোষ নিয়ে গল্পটা ছিল, তো ওখানে তার একটা কিছু নাম ছিল তো? হ্যাঁ। নামটা ঠিক মোষেদের মতো নয়। না। সেই নামটা কি? একদম মনে পড়ছে না? লেখকের নামও মনে পড়ছে না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর লেখাটার নাম কি? মা বাবার কাছ থেকে সাহায্য চাও? পরে নেবে? পরে নেব। অন্য কোনো বিষয়? হ্যাঁ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটুকু তুমি পারলে, কিন্তু বাকিটা পারলে না। তুমি কি জেনে নিতে চাও যে আসল উত্তরটা কি? অ্যানসারটা জেনে নিন। তাহলে আমরা দেখে নিই উত্তরটা। দেখো, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। এই অসাধারণ কাহিনীটির নাম মহেশ। লিখেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমার এই যাত্রায় উত্তরটা ভুল হলো। কিন্তু ভুল থেকেই ঠিকের শুরু। সেই জন্য আমরা দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে। ভালো করে শোনো, ভালো করে দেখো। কি জিনিস এটা? মাটির কোনো জিনিস লাগলো। মাটির জিনিস মনে হয়েছে? হ্যাঁ। ভালো করে দেখো। শাঁখ। শাঁখ? শেপটা তো শাঁখের মতোই লাগছে। শঙ্খ? শঙ্খ। শাঁখ? তাহলে কি এই উত্তরটাই নেব? হ্যাঁ। বেশ, তুমি বলছো এটা শাঁখ। আমরা দেখে নিই তুমি উত্তরটা ঠিক দিলে না ভুল দিলে। দেখা যাক। মাটির শঙ্খ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো। তাই তোমার কাছেই আমাদের ফার্স্ট লেভেলের লাস্ট কোয়েশ্চেনটা, এইটা তোমাকে আমি করব, কিন্তু করবার আগে তোমার চোখ দেখে মনে হয় মাঝে মাঝেই আমার ভয় লাগে, মনে হয় তোমাকে একটু আনন্দ দেওয়া দরকার, তাই একটু আনন্দ দেবো। সামনে একটা কিছু হবে, এটা আমরা লাইভ দেখবো, এখানে না, এবং তারপরে কিন্তু আমি প্রশ্নটা করব। দেখো, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে। বাহ, খুব সুন্দর, ভালো লেগেছে দেখে। এই যে নাচটা দেখলাম আমরা, এই নাচটার একটা নাম আছে। কি নাচ? তুমি কি নাচ শিখেছো? না, সুযোগ পাওয়া যায়? এমনি বাড়িতে নিজে টিভি দেখে যেটুকু শিখেছি। গান যেমন অনেক রকম হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, উচ্চাঙ্গ সঙ্গীত। মণিপুরি নাচ।
মণিপুরি নাচ দেখেছো কখনো? মনে হচ্ছে। মনে হলো তাই মণিপুরি। মণিপুরি ড্রেসটা দেখে তোমার মনে হচ্ছে, অনেকটা মনে হচ্ছে মণিপুরি। হ্যাঁ। আমরা তোমার উত্তরটা নিলাম এবং তোমাকে জানাচ্ছি এটা একেবারে ঠিক আছে। প্রথম তোমার যে ইচ্ছেটা সেটা কিন্তু পূরণ করে ফেলেছ। মায়ের জন্য একটা লোহা বাঁধানো। এসো আমরা সেটা নিই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিতে পারলাম। জীবনে প্রথম এত বড় কিছু মাকে দিতে পারলাম, খুব আনন্দ লাগছে। আপনার কেমন লাগছে? খুবই আনন্দিত। যেটা আমি নষ্ট করে ফেলেছিলাম সেটা আমার হাট আজকে মায়ের হাতে তুলে দিতে পারলো বলে আমি খুব গর্বিত মনে করছি। সেকেন্ড লেভেলে তোমার ইচ্ছেটা কি, মানে যেটার জন্য তুমি এই খেলাটা খেলতে চাও? সেকেন্ড লেভেলে আমার ভাইয়ের দুজনের জন্যই একটা এডুকেশন স্কলারশিপ পেতে চাই। মানে বাবা মাকে এটা তো দিলাম, মায়ের শখটা পূরণ করলাম। আর ওটা মানে ভাই সায়েন্স নিয়ে পড়ছে 11-এ, তো ভাই পড়াশোনার জন্য খরচা হয়, আবার আমার তো এখানে পড়াশোনার জন্য আছেই। তো এই স্কলারশিপটা দিয়ে যদি বাবা মা একজন নয় দুজনকেই আমি হেল্প করতে চাই। বেশ, তার জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে 2টো ঠিক হলেই চলবে, একটা ভুল হলেও হবে। আমাদের সেকেন্ড লেভেলে আমরা যাচ্ছি। এই লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও। আজ আমি শেখাবো আপনাদের ফুলকপি আলুর পোস্ত। ফুলকপি দেখতেই তো পাচ্ছেন, পোস্ত বাটা, আর লাগবে 5 ফোড়ন। প্রথমে এবার আমরা এই ফুলকপি আলুর পোস্তটা সার্ভ করে দেব। এই ফুলকপি আলুর পোস্তে একটা উপকরণ আমি দিই, সেটা কি? আলু। আলু? এই রান্নাটার নাম কি? ফুলকপি আলু পোস্ত। তো ফুলকপি দিয়ে রান্না করা হলো, আলু তো কই ইউজ হয়নি। ওই যে সময়টা আমরা করছিলাম আলুর দাম একটু বেড়েছিল। মা কি রান্নাটা করেন আলু পোস্ত? প্রত্যেক শনিবার করবে। আর সঙ্গে বিউলির ডাল। হ্যাঁ। কিন্তু আলু পাওয়া গেল না বলে তুমি এটাকে বললে যে আলুই ব্যবহার করা হয়নি। ঠিক আছে, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক না ভুল দেখে নিও। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। সেকেন্ড লেভেলের আর একটা প্রশ্ন পারলেই তোমার পরের ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা চাই এই ইচ্ছেটা পূরণ হোক। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে।
চুল বাঁধা দেখানো হলো, হেয়ার স্টাইল যাকে বলে। তো তোমাকে প্রশ্নটা করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম এই হেয়ার স্টাইলটার নাম কি? খেজুর চটি। খেজুর চটি, খেজুর বিনুনি। হ্যাঁ, কেন? ওই যে মানে দেখতে অনেকটা খেজুরের পাতার মতো না? তুমি কি আজকে ওই রকম কিছু করেছো? না, ওরকম করিনি, এমনি বিনুনি করেছি। তুমি বলছো এটা খেজুর চটি, দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো কুহেলি। এই যে খেজুর চটি বললে তুমি, আমরা বললাম খেজুর বেনি। মাকে বেঁধে দিতে পারো চাইলে? মা চুলে হাত দিতে দেয় না। কেন? বলে আমার চুল নষ্ট হয়ে যাবে, আমি হাত দিতে দেবো না। তুমি কার ওপর পরীক্ষা করবে তাহলে? আমি ঠাকুমার চুলে দেখেছি, বন্ধুদের দেখেছি। দেখেছো? আছে তোমার বাড়িতে ঠাকুমা রয়েছেন? হ্যাঁ, ঠাকুমা আছে। আপনারা ক ভাই বোন? মানে আমরা দুই ভাই। দুই ভাই আর দুই দিদি। ওটা কি আপনাদের মানে পৈতৃক জায়গা ছিল নাকি না ছোট থেকেই আছে? না, আমাদের পৈতৃক জায়গা হচ্ছে চাঁড়ুল, আমার পৈতৃক। আমি ছোটবেলা থেকে ওই মামা একটা গ্রামে বাড়ি করেছিল, সেই বাড়িতেই আশ্রয় নিয়ে ওদেরকে ওইখান থেকেই পড়াশোনা শেখানো শুরু করি। গ্রামের একটা নিয়ম আছে না, কাউরির জমি বা কাউরির বাড়ি বসবাস করলে তার হয়ে যায়, অধিকার হয়ে যায় বর্গার মতো। ওই জন্যে একটু মামার ভয়ে একটু আতঙ্ক ছিল। আর ছোটো মামা রিসেন্ট মারাও গেলেন, যিনি বাড়িটা আমাকে করে দিয়েছিল। তা তিনি কিন্তু আমাকে থাকতে দিয়েছিলেন। তা আমি তার জন্য কোনো দুঃখিত নয়। মামা কিন্তু ঠিক সময়ই আমাকে বলবো আমার উপকারের জন্য আমাকে একটা ধাক্কা দিয়েছিল, যে গ্রাম থেকে তুই চলে যা, শহরে গেলে ছেলে মেয়েটা মানুষ হবে। তারপরে ওই মাস্টারদের দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে ওই আমাকে ব্যবস্থা করে দুর্গাপুরে নিয়ে আসে। আজকে আমি একটা কথা বলতে চাই, খুব ইচ্ছা করছে বলতে। বাবা আমাকে খুব হেল্প করেছে, বাবার জন্য আমি পড়াশোনা করতে পেরেছি বটে, কিন্তু তার থেকে বড় কথা মানে আমি যখন গ্রাম থেকে শহরে আসি তো আমার হয়তো সায়েন্স নিয়ে পড়াও হতো না যদি জেঠু আমাকে হেল্প না করতো, আমাকে পড়াশোনার আমার দায়িত্ব না নিত। আমার অনেক কাছের রিলেটিভরা অনেক মানে ভালো অবস্থা, রীতিমতো ভালো অবস্থা, কিন্তু কেউ কোনোদিন এসে আমার পড়াশোনার জন্য, অন্তত বাপি তো কিছু করে না সেরকম, তো কোনোদিন আজ পর্যন্ত কেউ কোনো কিছু দিয়ে হেল্প করেনি। রক্তের সম্পর্ক ছাড়াও যে কেউ কারোর জন্য এরকম করতে পারে সেটা আমি জেঠুকে দেখে শেখা। আমি জেঠুর এই ঋণ কখনো, বাবা মার ঋণ যেরকম কোনোদিনও শোধ করা যায় না, তো জেঠুর ঋণও আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভগবান নিজে আসতে পারে না, কিন্তু কাউকে না কাউকে তার দূত হিসাবে পাঠিয়ে দেয়, ঠিক যেমন জেঠুকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমাদের ইচ্ছে পূরণ হয়ে যায়। তার মানে তুমি স্কলারশিপ পেয়ে গেছো। এসো সামনে, এসো সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। আজ তোমার কুহেলির সঙ্গে খেলে যে আমাদের খুব আনন্দ হচ্ছে এটা জানানোর আর কোনো দরকার নেই। আমরা খুব আনন্দিত, সুন্দর খেলছো। যেটা আমি আজ পর্যন্ত আশা করিনি, তা এটা যে মানে এসে এখান থেকে ও ছিনিয়ে নিতে পারবে বা এই প্রশ্নের উত্তর দিয়ে বার করে নিতে পারবে, এর জন্য আমি খুবই নিজেকে গর্বিত বা আমার মেন সন্তানকে গর্বিত বলে মনে করছি। ছোটবেলা থেকেই গ্রামে যখন থাকতো, ব্লক স্তরে কাশিরাম দাস লাইব্রেরির প্রোগ্রামে মানে 5টা কি 3টে গানে যে কোনো ও সর্বদাই প্রাইজ জিতাম। তো আমি ওকে মাঝে মধ্যে বলতাম একটু গান কর, তাও নিজস্ব হারমোনিয়াম না, পরের হারমোনিয়াম, মামার বাড়ি থেকে হারমোনিয়াম এনে সেই হারমোনিয়াম মাঝে মধ্যে শিখে বলতো, বাপি তুমি চিন্তা করো না, আমি ফার্স্ট হচ্ছি, সব কটা প্রাইজই নিয়ে আসবো। এবং তার মানে ইন্ধন বা সহযোগিতা হচ্ছে মায়ের।
মা একটু গান জানতো। এই দুর্গাপুর আসার পর থেকে ওটাও বন্ধ হয়ে গেছে, মানে হারমোনিয়ামটা যাদের হারমোনিয়াম, মানে আমার ওর মামার বাড়ির হারমোনিয়াম আর কি, দিয়ে চলে এসেছি ওদের হারমোনিয়াম। তো তারপর থেকে আর কেনা হয়নি। ওর বাপির খুব শখ ছিল কিনে দেওয়ার কথা, কিন্তু পারেনি দিতে। তো সেই জন্য সেই থেকে গানটাও বন্ধ হয়ে আছে আমাদের। হারমোনিয়াম বাজাতে জানো তুমি? হ্যাঁ। মায়ের মেয়েতে একটা গান শোনাও, তারপরে আমরা 3 নম্বরে ঢুকে পড়ি। পুরাবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পুরাবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। আহা, ভেতরটা ভরে গেল। আমার খুব একটা লোভ হচ্ছে, সব লোভ সামলাতে হয়, কিন্তু তবু লোভ হচ্ছে। আমি তো এমন কেউ নই যে পৃথিবীর সব সমস্যার সমাধান করে দিতে পারি। আমার নিজেরই কত সমস্যা আছে, কিন্তু তবু লোভ হচ্ছে। তুমি যদি সেটা আমাকে পূরণ করবার সুযোগ দাও, তাহলে আমি বলতে পারি আমার তরফ থেকে একটা হারমোনিয়াম দিতে চাই। গান শিখো, অবশ্যই শিখো, আর মাকেও নিয়ে শিখো, বাবাকে শুনিও সেই গান। বাবা খুব দুঃখী, চোখটা দেখে মাঝে মাঝে মনে হয় কথা বলতে বলতে কেঁদে ফেলে। মানে খুব সরল সাদা সিধে টাইপের, মানে মা বলেছিল তুমি বারবার কাঁদবে না, কিন্তু এই চোখের জল তো ধরে রাখা যায় না। ওইটাই একটা মুশকিল, চোখের জল এমন জিনিস না, ধরে রাখা যায় না। ছবি না যে আমি টিপলাম ছবিটা ধরে রাখা যায়, চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ে শ্রাবণের ধারার মতো। বেশ, তোমার এটা 3য় পর্ব, তার জন্য তোমার ইচ্ছেটা আগে শুনি। মাকে ডাক্তারে বারণ করেছেন যে মানে বসে কাচাকুচি করা বারণ করেছে, কাপড় কাচা সব। তো মা বাড়িতে আমাদের কাজের লোক নেই, সেই জন্য মাকে ওই কাজগুলো বারণ থাকা সত্ত্বেও আমিও হেল্প করি, বাপিও খুব হেল্প করে মাকে। মানে বিছানার চাদর সমস্ত কিছু বাপি কাছে, এবার শাড়ি টাড়ি জামা কাপড় ওগুলো মা কাছে, মানে প্লাস ভাইয়েরগুলো ভাই কাছে, আমারগুলো আমি কাছে, এইভাবে যতটা পারি মাকে হেল্প করি। কিন্তু তাও আমরা তো সব সময় কাছে থাকবো না, আমি যদি পড়াশোনার জন্য বাইরে চলে যাই, তো সেইগুলো যদি ওয়াশিং মেশিনটা থাকে তাহলে মা সেদিক থেকে একটু হেল্প পাবে। ওয়াশিং মেশিনটা যদি তুমি পেতে চাও, তার জন্য তোমাকে কিন্তু এই পর্বে 3টে প্রশ্ন করা হবে এবং 3টে প্রশ্নেরই উত্তর ঠিক ঠিক দিতে হবে। আমাদের 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নিই। কুয়াশায় আচ্ছন্ন হাওড়া ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় জীবনের কোলাহল, আর সূর্যের 7 রং ছড়িয়ে পড়ে মল্লিক ঘাট ফুলের বাজারে। এশিয়ার মধ্যে বৃহত্তম ফুলের বাজার এটি। জেলার বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা জড়ো হয় এখানে, তারপর সারা দিন ধরে চলে কেনাবেচা। ফুলে ফুলে আর রঙে রঙে এই বাজার চির বসন্তের বার্তা বহন করে। অনেক রকমের ফুল দেখানো হলো। এই ফুলের মধ্যে কোন ফুল রান্নার কাজে লাগে কোনো না কোনো ভাবে?
পরপর ফুলগুলো মনে পড়ছে তো? সূর্যমুখী। সূর্যমুখী রান্নায় কি করে ব্যবহার? সূর্যমুখী ফুল থেকে একটা তেল হয়, ওই তেলটা তো কাজে লাগে, রান্না করে ওটা। সর্ষের তেল হয় জানি, হ্যাঁ। নারিকেলের তেল হয় জানি, সানফ্লাওয়ার অয়েল বলে না? নেব উত্তরটা? হ্যাঁ, ওটাই থাক। সূর্যমুখী। বেশ, উত্তরটা যদি ঠিক হয় তাহলে আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন করব, আর যদি উত্তরটা ভুল হয় তাহলে আর প্রশ্ন করার আমার হাতে সুযোগ থাকবে না। তাই তুমি যেটা বলেছো সেটা নিলাম। এবারে দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, বাহ। সূর্যমুখীর কত গুণ, সূর্যের দিকে মুখ করে থাকে। তোমার নাম তো কুহেলি। কুহেলি মানে জানো তো? ভোরের কুয়াশা। ভোরের কুয়াশা, আর তারপরেই আসে সূর্য। হ্যাঁ। তেমন কোনো সূর্যের খোঁজ পেলে নাকি? আমাদের এক রিলেটিভের মধ্যে আমি একজনকে আমাদের ছোট থেকেই বলে রেখেছিলেন ওনারা, ওকে দেখে আর কি। তো সেই কারণে সেখানেই মোটামুটি এখনো পর্যন্ত ওটাই ঠিক হয়ে আছে। বন্ধুত্ব আছে তার সঙ্গে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমি যেটা চেয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম বিয়েই করবো না কোনোদিন, আর তারপর যখন একটু বুঝতে শিখলাম যে না, এটা বাবা মারও সুখ এতে, মানে আমি বিয়ে করব সারা জীবন মানে কুমারী থেকে যাওয়া, এটা কেমন লাগে, তো সমাজ ঠিকঠাক নেয় না। তো তারপর আমি চিন্তা করেছি যে হ্যাঁ, যদি বিয়ে করি তাহলে এমন জনকে বিয়ে করবো, হয় না বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, তো আমি এটা চাইনি। আমি চেয়েছিলাম এমন কাউকে বিয়ে করব যে সে যেন ভাই যেরকম বাবা মার কাছে যেরকম ছেলের মতো, সেও যেন বাবা মার কাছে ছেলের মতো থাকে। ও এখন থাকে কোথায়? কাটোয়াতে থাকে বাড়ি ওর, ওখানে ও বিএসএফে চাকরি করে, বর্ডার সিকিউরিটিতে। বাহ। এই টেলিভিশন সেটের সামনে বসে যারা ওর মিষ্টি হাসি দেখে বাঁচছিলেন কোনোভাবে যোগাযোগ করবেন, তাদের কোনো দরকার নেই। একদিন একটা ঘটনা বলছি, তো আমি এত ভয় পেয়ে গেছিলাম, মা রীতিমতো ভেবেই নিয়েছিল যে সুইসাইড করব, মানে এরকম ভেবে নিয়েছিল, মানসিক দিক থেকে পুরো ভেঙে পড়েছিল, হাসি বলতে কি ছিলই না, ভুলেই গেছিলাম হাসি জিনিসটা কি। তো আমি মাকে তখন বলেছিলাম, সাহস জুগিয়েছিলাম, মা এরকম করো না, হয়তো ভগবান আমাদের জন্য এর থেকে অনেক বড় কিছু একটা রেখে দিয়েছে, সেটা আমার দেখছে আমরা এত কষ্ট সহ্য করতে পারি কিনা, তাহলে হয়তো ওই সুখটাও সহ্য করতে পারবো, এত সহজে ভেঙে যেও না। তো একদিন রাতে বলেছিলাম, মা শুনে খুব কেঁদেছিল। তো একদিন রাতে বাপি ছিল না, আমি মা শুয়েছিলাম, তো আমার মাঝরাতে উঠে এত ভয়, ঘুমাতে পারতাম না ঠিক করে, মাঝরাতে উঠে আমি দেখছি মা কোনো নড়ছে না, মা এমনি শুয়ে আছে। আমার খুব ভয় লেগে গেছিলো, মায়ের কিছু হয়ে গেল না তো, মা কিছু করে ফেললো না তো। তো সেদিন খুব কষ্ট হয়েছিল। তো উঠে যখন দেখলাম, অনেকক্ষণ ধরে নাকে দেখলাম নিঃশ্বাস নিচ্ছে কি না, গলায় বুকে হাত দিয়ে দেখলাম, তো তারপর যখন দেখলাম হ্যাঁ মা ঠিক আছে, ভালো আছে, তো তখন খুব ভালো লেগেছিল যে না, মার কিছু হয়নি। আর মাকে বলেছিলাম, বাপিকে একসাথে সবাই মিলে বলেছিলাম যে আমরা কোনোদিন মানে কাউকে ছেড়ে যে হারানোর কষ্টটা কোনোদিন আমি অন্তত কোনোদিন সহ্য করতে পারবো না, বাবা মা ভাই কাউকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না। আমি ওদের এটাও বলেছিলাম যে যদি কোনোদিন মরে যাই তো একসাথে সবাই মিলে মরে যাব, যাতে কোনোদিন কষ্ট না হয় কারোর জন্য, একা তো থাকতে হবে না। আর তখন আমি মাকে বলেছিলাম, মা এই যে শহরে চলে যাব, এখান থেকে ছেড়ে চলে যাব বলছো, তাহলে ওখানে কি করে কাটবে, মানে কে রাখবে আমাদের, টাকা কোথা থেকে আসবে? তো তখন মা বলেছিল যে দেখ একটা কথা বলি, আমি আজও মানি কথাটাকে, যে যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান কিন্তু মা বাবা, একদম সব থেকে বড় ভগবান মা বাবা। সেই ভগবানকে স্মরণ করে আমরা এবার ঢুকে পড়ি আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন। দেখা যাক সেটা কি আছে, ভালো করে দেখবে।
उनसे मैं ये कहता नहीं, पर मैं सहम जाता हूँ माँ। चेहरे पे आने देता नहीं, दिल ही दिल में घबराता हूँ माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। এই ছবির বইয়ে কতজনের ছবি দেখা গেল? তিনজন। তিনজন? বাবা, মা আর বাচ্চাটা, টোটাল তিনজন। उनसे मैं ये कहता नहीं, पर मैं सहम जाता हूँ माँ। এই ছবির বইয়ে কতজনের ছবি দেখা গেল? তিনজন। তিনজন? বাবা, মা আর বাচ্চাটা, টোটাল তিনজন। ভালো করে দেখেছিলে? ওই তো মানে বাবা মাটা মানে ছেলের হাতটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, ও হোস্টেলে চলে গেছিল বলে, ওটাই তো দেখলাম। তিনজন টোটাল। যদি এটা ঠিক হয় পরের প্রশ্ন করব, আর যদি ভুল হয় তাহলে আমরা আর পরের প্রশ্নের দিকে এগোতেই পারবো না। যখন পাতা উল্টাচ্ছিল সব ছবিগুলো দেখেছিলে তো? সব ছবিটা দেখেছিলে? বাবা মা তো এক জায়গাতে পাশাপাশি দাঁড়িয়ে ছিল, আর ছেলেটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল। প্রথমে কাছে ছিল, তারপর আস্তে আস্তে পেজ উল্টাতে উল্টাতে দূরে চলে গেল। বেশ, তুমি বলছো তিনজন। বেশ, উত্তরটা নিলাম। এই ছবির বইয়ে তিনজনের ছবি দেখা গেছে, কুহেলি জানিয়েছে। আমরা দেখে নিই উত্তরটা আসলে কি। দেখা যাক। उनसे मैं ये कहता नहीं, पर मैं सहम जाता हूँ माँ। चेहरे पे आने देता नहीं, दिल ही दिल में घबराता हूँ माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता। ঠিক তোমাদের মতোই একটা ফ্যামিলি ছিল, তার মানে চারজন। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়ে গেছে। আর একটু মন দিয়ে দেখতে হতো, তাই তো? তুমি যতক্ষণ ছিলে ততক্ষণই সুন্দর। হয়তো এইটুকু সুন্দর হবে বলেই এত অবধি আসা তোমার জন্য নির্ধারিত ছিল। এর পরেরটুকু আবার অন্যভাবে সুন্দর হবে। এত বড় জায়গায় আসতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। এসো আমরা বাকিটুকু সময় অন্যভাবে উদযাপন করি। এসো, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। তোমার মায়ের জন্য একটা শাড়ি, না এটা মাকে দাও, পরিয়ে দাও। আমরা এবার তিনজনে আমাদের সঙ্গে খেলায় থাকলে তার একটা ছবি, এটা বাড়িতে রেখো। মেরু ক্যাবের তরফ থেকে এখানে 6টা ভাউচার আছে, এগুলো তোমরা ব্যবহার করতে পারে। এটা বাবার হাতে তুলে দিই। তখন
অডিশন দেখি, অডিশনের 2 দিন আগে আমি টিভিতে দেখেছিলাম, তো দেখি আমি মাকে বলেছিলাম, মা এটাতে নিশ্চয়ই বাবা মার জন্য কিছু করতে হবে, তো চলো না যাই। তো আমি এই ফার্স্ট অডিশন দিয়েছি। ভাই বললো যে এত দূর যাবি কষ্ট করে, তো আমি বললাম যে দেখি না একবার চেষ্টা করে যাই না, যদি কিছু হয়ে যায় বাবা মার জন্য তো কিছু করতে পারবো, চাকরি পেয়ে তো নিশ্চয়ই করব। কিন্তু এখন সেই সুযোগটা আমাকে জি বাংলা করে দিয়েছে। অনেক 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 ধন্যবাদ জি বাংলাকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমাদের মতো ছেলে মেয়েদের জন্য। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার আমরা ফেরত আসবো আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে নিয়ে। ধন্যবাদ।